এই যে বিরাট একটা প্রক্রিয়া, যেটি গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, নির্বাচন এবং গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন, সেটি নিয়ে যত সমস্যার মুখোমুখি আমরা বিগত বছরগুলোতে হয়েছি বা দশকে হয়েছি, তারপরে আসলে নতুন যাত্রা কোথা থেকে শুরু করা প্রয়োজন? নূতন যাত্রা কোথা থেকে শুরু করা প্রয়োজন, সেটা একটু ভয়ানক কঠিন প্রশ্ন। আমার মনে হয় নূতন যাত্রা শুরু করতে হবে যে আমাদের নির্বাচনের ক্ষেত্রে যেই কয়টা গুরুত্বপূর্ণ অংশীজন আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সংস্কার দিয়ে নির্বাচন কমিশন নিয়োগের জন্য সঠিক একটা আইন প্রণয়নের মাধ্যমে, কারণ নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটি স্বাধীন প্রতিষ্ঠান। সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী এটাকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এটাকে সুরক্ষা, এর সদস্যদেরকে সুরক্ষাও দেওয়া হয়েছে। তাদেরকে পদচ্যুত করতে হলে অনেক কাঠখড় পোড়াইতে হয়, যেমন বিচারকদেরকে, উচ্চ আদালতের বিচারকদেরকে যেরকম সুরক্ষা দেওয়া হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে একমাত্র তাদেরকে পদচ্যুত করা যায়, সেই রকম সুরক্ষা দেওয়া হয়েছে। তো এই নির্বাচন কমিশনে আইন কানুন বিধিবিধান যেগুলো আছে সেগুলো সংস্কার করে যে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এবং মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিদেরকে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দ্বারাই হলো আমার মনে হয় প্রথম এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক সবচেয়ে বড় যে বিতর্ক হয়েছে সেটা হচ্ছে নির্বাচনকালীন সরকার নিয়ে। সেই ব্যাপারটা কি আপনারা যে কাজটি করছেন কমিশনের অধীনে তার ব্যাপার, নাকি এর সাথে আবার সংবিধান সংস্কারের জন্য যে কমিশন করা হচ্ছে সেটি, দুটি মিলে আসলে আপনাদেরকে চিন্তা করতে হচ্ছে? এটা মূলত এই যে সংবিধান সংশোধনের, যে সংবিধান সংস্কারের জন্য যেই কমিশন হয়েছে, ও তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই এখতিয়ারভুক্ত। কারণ এই জন্য সংবিধান সংশোধন করতে হবে এবং সংবিধান, ওখানে যদি সংবিধান সংশোধন না করা হয় তাহলে কিন্তু এই যে আমাদের কিছু করণীয় থাকবে না। তবে যে আমাদের একটা সম্ভাবনা রয়েছে যে আমি নিজে এবং আরো 4জন ব্যক্তি আমরা এই যে পঞ্চদশ সংশোধনী, যে পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য আমরা আদালতে শরণাপন্ন হয়েছি। আমরা হাইকোর্টে একটি রিট দায়ের করেছি। একই সাথে আমরা ত্রয়োদশ সংশোধনী মামলা যে রায় হয়েছে উচ্চ আদালতে আপিল বিভাগে, সেই আপিল বিভাগের রায়ও আমরা বাতিলের জন্য, সেটা পুনর্বিবেচনার জন্য আমরা আবেদন করেছি। তা আমরা যদি প্রতিকার পাই এবং এই দুটো ক্ষেত্রে যদি রায় আমাদের পক্ষে আসে, তা আমরা মোটামুটি নিশ্চিত যে রায় আমাদের পক্ষে আসবে। কারণ পঞ্চদশ সংশোধনী বাতিল করা হয়েছে সম্পূর্ণরূপে অসাংবিধানিক ভাবে, এবং এই জন্য এই লক্ষ্যে আমি একটা ছোট্ট বইও লিখেছিলাম, যেটা প্রথম আলো প্রকাশ করেছে নির্বাচন আখ্যান দিয়ে, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রাজনীতি। তো এতে আমি সুস্পষ্টভাবে আমাদের যে যুক্তিগুলো তুলে ধরেছিলাম কেন এটা অসাংবিধানিক, এবং একই সাথে ত্রয়োদশ সংশোধনী মামলা রায়ও এটাও এটাও সংবিধান সম্মত হয়নি। তদুপরি যে বিচারক, আমাদের সাবেক প্রধান বিচারপতি, যিনি মেজরিটির পক্ষে রায়টা লিখেছেন, তিনি আদালতের সাথে জালিয়াতি করেছেন, ফ্রড অন দ্য কোর্ট। তো এইসব কারণে আমরা মনে করি যে আমরা প্রতিকার পাবো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসবে, এবং ওটা ফিরে আসলে এরপরে সেটাকে কাজে লাগিয়ে সেটাকে আরো সংস্কার করা যাবে, করে পরিশোধিত করা যাবে, যেই রকম পরিবর্তন আনা দরকার পরিবর্তন করা যাবে। এবং একই সাথে পঞ্চদশ সংশোধনী যদি বাতিল হয় তখন গণভোটের বিধানে ফিরে আসবে। সেই গণভোটের বিধান কাজে লাগিয়েও, যদিও গণভোটের বিধানটা অল্প কয়েকটা অনুচ্ছেদের ক্ষেত্রে প্রযোজ্য, সেটাও কাজে লাগানো সম্ভবপর হবে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। সো আমরা আশাবাদী যে ওই রকম একটা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার পথ সুগম হবে।